বন্ধুরা, জীবনে এমন কিছু সহজ কথা আছে যা আপনি যদি মনে প্রাণে মেনে চলেন তবে বড় কোনো বিপদ হয়তো আপনার কাছে আসবে, কিন্তু সেই বিপদের আঁচ আপনাকে ছুঁতে পারবে না। কিন্তু কিভাবে তা সম্ভব সেটাই আজ আমি আপনাকে বলতে চলেছি। তবে একে আপনি একটি নিছক গল্প ভাববেন না যেন, এ হলো এক জীবন্ত শিক্ষা। এই শিক্ষার শেষে আপনি যদি 4টি কথা মনে গেঁথে রাখতে পারেন তবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে একবারের বেশি 2 বার ভাবতে হবে না। এছাড়াও আপনার মনে সাহস বাড়বে, যার ফলে খারাপ মানুষের ফাঁদে পড়লেও আপনি নিজেকে বাঁচাতে পারবেন। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই অল্প কিছু সময় ব্যয় করে ভিডিওটি শুনে আপনি আপনার জীবনের অনেক বড় ক্ষতি ঠেকিয়ে দিতে পারবেন। দিল্লির মসনদে তখন আকবর বাদশাহ স্বমহিমায় বিরাজ করছে। দিল্লির অদূরে একটি নগরের এক প্রান্তে ছিল একটি কসাইখানা। সেই কসাইখানার পাশেই ছিল এক বিশাল অশ্বত্থ গাছ, আর সেই গাছেই বাস করত একটি বৃদ্ধ শকুন ও তার স্ত্রী। এক শীতের রাতে স্ত্রী শকুন বৃদ্ধ শকুনকে বলল, আজ রাতে খুব ঠান্ডা পড়েছে, রাত কাটাতে খুব কষ্ট হচ্ছে, তুমি একটা গল্প শোনাও তো, যাতে মনের ভিতরে আলো জ্বলে ওঠে। এতে সময়ও কাটবে আর ঠান্ডার কষ্টটাও কম মনে হবে। স্ত্রীর কথা শুনে বৃদ্ধ শকুন বলল, আমি তোমাকে এমন এক সত্য কাহিনী শোনাবো যা আমি নিজে দেখেছি। এই গল্পে আছে 4টি শিক্ষা। যে 4টি শিক্ষা মানুষ নিজের জীবনে যদি ধারণ করতে পারে তবে বড় বিপদেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। বিরাটনগরে এক যুবক ছিল, তার নাম সত্যম। সে ছিল সৎ ও পরিশ্রমী, কিন্তু একদিন তার বাবার একটি কথায় নিজের জীবন নিজের হাতে গড়তে বাড়ি ছাড়তে হলো তাকে। যাবার সময় তার বাবা 4টি সোনার মোহর দিয়ে বললেন, যাও, কিছু ব্যবসা করে নিজের পায়ে নিজে দাঁড়াতে শেখো। সত্যম বেরিয়ে পড়লেন নতুন পথের খোঁজে। এরপর পথে যেতে যেতে সত্যম ভাবছিল, 4টি মোহর দিয়ে কি ব্যবসা করা যায়। পথে এক জায়গায় দেখা হলো এক সাধু পুরুষের সঙ্গে। সত্যম প্রণাম করে সাধুজিকে বললেন, বাবা, আমি জীবন গড়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছি, আমাকে কিছু উপদেশ দিন যাতে আমি বিদেশে গিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি। সাধু মুচকি হেসে বললেন, ঠিক আছে, আমি তোমাকে 4টি মূল্যবান শিক্ষা দেব যা তোমার জীবন গড়ার কাজে অত্যন্ত দরকারি। তবে এর জন্য তোমাকে মূল্য দিতে হবে। প্রতিটি শিক্ষার মূল্য থাকবে একটি করে স্বর্ণ মুদ্রা। সত্যম অবাক হলেও রাজি হয়ে গেল, কারণ সে জানত জ্ঞান অর্জন বিনামূল্যে হয় না। সাধু বললেন, তোমার প্রথম শিক্ষা হলো বিদেশে গিয়ে চুপচাপ বসে থাকবে না, যে কাজই পাবে সেটাই গ্রহণ করে শুরু করে দেবে। বেতন অল্প হলেও সেই কাজকে অবহেলা করবে না, কাজই তোমাকে রক্ষা করবে, অভিজ্ঞতা বাড়াবে, চেনা জানা বাড়াবে। চুপচাপ বসে থাকলে শুধু খরচ বাড়ে, মন ভেঙে যায় আর বিপদকে কাছে টানে। সত্যম কথাগুলো মনে গেঁথে নিল। সে ঠিক করল, যেখানেই যাব কিছু না কিছু কাজ করবই। দ্বিতীয় শিক্ষা, অন্যের ধনে লোভ করবে না, ছলনা বা প্রতারণায় হাত দেবে না, অন্যের জিনিসকে মাটির সমান ভাববে, কারণ লোভের রাস্তায় গিয়ে কেউ দীর্ঘ সময় বাঁচতে পারে না। সততা ধীরে চললেও সে বহু দূরের পথে যায়। সত্যম মাথা নেড়ে বলল, এই কথাটা আমি জীবনের শেষ দিন পর্যন্ত মানব। তৃতীয় শিক্ষা, কারো গোপন কথা জানলে সেটি তৃতীয় কাউকে বলবে না।
গোপন ফাঁস হলে আগুন ছড়ায়, যা তোমার চলার পথে বাধা সৃষ্টি করতে পারে। সত্যম বলল, এটা শুধু ভদ্রতা নয়, নিজের নিরাপত্তারও বিষয়। চতুর্থ শিক্ষা, পথে যদি কেউ তোমাকে ভালোবেসে সম্মান করে বলে, আসুন 2 মিনিট বসুন, তাহলে তোমার যতই কাজ থাকুক 2 মিনিট অবশ্যই বসবে। এই 2 মিনিট অনেক সময় জীবনের অনেক বড় বিপদকে ঠেকিয়ে দেয়। মানুষের ভালোবাসা ও প্রার্থনা খুবই মূল্যবান। এটা জীবনের চলার পথকে অনেক সুগম করে। সত্যম সাধুজির এই কথাটা একটু অবিশ্বাস করলেও ভিতরে ভিতরে বুঝল কথাটার নিশ্চয়ই কোনো গভীর মানে আছে। সাধুজি এই 4টি শিক্ষা ছাড়াও আরও একটি বাড়তি সতর্কতার কথা বলে দিলেন। বিদেশে থাকলে অসৎ চরিত্রের মানুষ ও কথার খেলাপি মানুষকে সবসময় এড়িয়ে চলবে। সত্যম তার শিক্ষা সমাপ্ত করে সাধুজিকে প্রণাম করে ও তার দক্ষিণা দিয়ে নিজের গন্তব্যে রওনা দিল। এখন সত্যমের পকেটে টাকা নেই, কিন্তু মনে আছে সাধুজির শিক্ষা ও বুকে ভরসা। পরদিন নগরে যে সরকারি কার্যালয় আছে, সেখানে তার এক পরিচিত ব্যক্তির সাহায্যে সরকারি আস্তাবলে ঘোড়া দেখাশোনার কাজে চাকরি পেল। সেখানেই সত্যমের কাজ ছিল ঘোড়াগুলিকে খাওয়ানো, মালিশ করা, যত্ন করা, তাদের মলমূত্র পরিষ্কার করা ইত্যাদি। সেখানেই সত্যম অবাক হয়ে একটি ব্যাপার দেখল যে সে ছাড়া বাকি সহিসরা ঘোড়ার খাদ্য চুরি করে বিক্রি করে টাকা রোজগার করে। তারা সবাই বলল, বেতন তো কম, তাই তুমিও করো। কথাটা শুনে তার সাধুজির দ্বিতীয় শিক্ষার কথা মনে এলো, অন্যের ধনে লোভ নয়। সত্যমের মন বলল, না, আমি কখনোই এই কাজ করব না। এই ঘোড়াগুলো দেখাশোনার দায়িত্ব আমার। ওরা কথা বলতে পারে না, তাই বলে আমি ওদের ঠকাবো? সত্যম ওদের পুরো খাদ্য ঠিক মতো খাওয়ালো ও যত্ন করতে লাগলো। ফলে শীঘ্রই ঘোড়াগুলোর শরীর ঝকঝকে হয়ে উঠল, দৌড়ের গতি বাড়ল, অথচ অন্যদের ঘোড়া দিন দিন দুর্বল হতে লাগলো। রাজ্যের সেনাপতি একদিন সেখানে ঘোড়দৌড় দেখতে এসে দেখলেন বেশিরভাগ ঘোড়াই খুব কাহিল, কিন্তু সত্যমের 10টি ঘোড়া যেন এক একটি চাবুক। সেনাপতি একজনকে ডেকে কারণ জানতে চান। তখন সত্যম এগিয়ে এসে বলল, হুজুর, বাকি শহীদদের ডাকুন, সবাই উপস্থিত হলে সব বলবো। সবাই এলে সত্যম বলল, হুজুর, ঘোড়ার বরাদ্দ খাদ্য তাদের না খাইয়ে ওদেরকে কম খাদ্য খাওয়ানো হয়, তাই বাকি ঘোড়াগুলো এত দুর্বল। এটা শুনে সেনাপতি ক্ষিপ্ত হয়ে বাকি শহীদদের শাস্তি দিতে উদ্যত হলেন। কিন্তু সত্যম বলল, হুজুর, একবার এদের ক্ষমা করে দিন, ওরা নিশ্চয়ই ওদের ভুল শুধরে নেবে। সত্যমের এই কথা শুনে ও তার সত্যবাদিতা এবং দয়া দেখে সেনাপতি প্রশংসা করলেন আর তাকে প্রধান পরিদর্শক হিসাবে নিয়োগ করলেন আর বললেন, তুমি যখন দরকার তখন আমার সঙ্গে দেখা করতে পারো, এই অনুমতি দিলাম। এইবার দেখা দিল মানুষের পুরনো রোগ, ঈর্ষা। অনঙ্গ পাল নামে এক সহিস ছিল। সেও খাদ্য চুরি করত, কিন্তু আবার সেনাপতির ভগিনী চন্দ্রপ্রভার সঙ্গে তার না জানি কিভাবে যেন খুব অন্তরঙ্গতা ছিল। সত্যমের উন্নতিতে অনঙ্গপাল ভিতরে ভিতরে জ্বলে উঠল। চন্দ্রপ্রভাকে না জানি অনঙ্গপাল কি বোঝালো। চন্দ্রপ্রভাও সত্যমকে তাদের প্রেমের পথে বাধা ভাবল। শুরু হলো সত্যমের বিরুদ্ধে ষড়যন্ত্র। এক রাতে চন্দ্রপ্রভা কেঁদে কেঁদে অভিনয় করে সেনাপতিকে বললেন, সেই নতুন চাকর সত্যম
তোমার আদেশের বলে অন্দরমহলে ঢুকে আমার অমর্যাদা করতে এসেছিল। ভগিনীর এই কথা শুনে সেনাপতি তৎক্ষণাৎ ক্রোধান্ধ হলেন, কিন্তু ভাবলেন প্রকাশ্যে বিচার করলে ভগিনীর সুনাম নষ্ট হবে। তাই ভাবলেন চুপচাপ সত্যমকে শাস্তি দিতে হবে। তিনি কসাইখানার কসাইকে গোপনে নির্দেশ দিলেন, একজন লোক আসবে, তাকে মেরে তার মাথাটা পুঁটলিতে বেঁধে রাখবে। আমি একজন সৈনিককে পাঠাবো, তুমি সেই পুঁটলিটা তার হাতে দেবে। পরদিন খুব ভোরে সেনাপতি সত্যমকে বললেন, খুব জরুরি একটা কাজ আছে, কসাইখানায় যেতে হবে। ওখানে গিয়ে তুমি কসাইয়ের সঙ্গে দেখা করবে, ওরা যা দেবে সেটা গোপনে নিয়ে আসবে। সেনাপতির আদেশে সত্যম ছুটল কসাইখানার দিকে, কিন্তু পথে একটি কুঁড়ে ঘরের সামনে দিয়ে সে যখন যাচ্ছিল তখন সেখানে কয়েকজন সাধু ভজন করছিলেন। এক সাধু সত্যমকে দেখে বললেন, আরে এত তাড়াতাড়ি ছুটে যাচ্ছ কোথায় বাছা? দুদণ্ড বসো, ভগবানের নামগান শুনে যাও। চলে গেলে সবকিছু এখানেই পড়ে থাকবে, শুধু ভালো কথাটাই সঙ্গে যাবে। সত্যম বললেন, সাধু বাবা, বসার কি সময় আছে? জরুরি কাজ আছে যে। এক পা বাড়িয়ে দু পা এগোতেই সত্যমের মাথায় বেজে উঠল চতুর্থ শিক্ষা। কেউ ভালোবেসে দুদণ্ড বসতে বললে বসে যেও। উত্তম ফিরে এসে আস্তে আস্তে বসে পড়ল, তারপর ভজন শুনল। ভজন শেষ হতেই আবার দৌড় দিল কসাইখানার দিকে। এর মধ্যে এদিকে হয়েছে এক অন্য খেলা। খলনায়ক অনঙ্গপাল সত্যমের কি হয় সেটা জানার জন্য রাজমহলের আশপাশে ঘোরাঘুরি করছিল। সেনাপতি তাকে জানালার ফাঁক দিয়ে দেখে ডাকলেন আর বললেন, এক্ষুনি একবার কসাইখানায় যাও। কসাই একটি পুঁটলি দেবে, সেটা নিয়ে ফিরে এসো, খুলবে না কিন্তু। অনঙ্গপাল কিছুই বুঝল না। সেও গেল কসাইখানায়। কসাই তো সেনাপতির হুকুমে একজনকে খতম করার প্রস্তুতি নিয়েই ছিল। অনঙ্গপালকে দেখে মনে করল এই সেই লোক, একেই মারার জন্য সেনাপতি পাঠিয়েছে। অনঙ্গপালকে ভুলিয়ে ভেতরে ডেকে তার মাথা কেটে পুঁটলিতে বেঁধে রাখল। কিছুক্ষণ পর সত্যম পৌঁছে বলল, সেনাপতির পাঠানো লোক আমি। কসাই অনঙ্গপালের মাথা ভরা পুঁটলিটা সত্যমকে ধরিয়ে দিল। সত্যম সেনাপতির নির্দেশ মতো পথে পুঁটলি না খুলে সোজা প্রাসাদে গিয়ে সেনাপতি ও তার ভগিনীর সামনে পুঁটলি রাখল। সেনাপতি জীবিত সত্যমকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন। সত্যম বলল, আপনি যা আনতে বলেছিলেন সেটাই এনেছি। পুঁটলি খুলতেই চন্দ্রপ্রভা চিৎকার করে অনঙ্গপাল বলে জ্ঞান হারালেন। ষড়যন্ত্র উল্টে গেছে। দুঃখে চন্দ্রপ্রভার মুখ ফসকে সত্য বেরিয়ে এলো। সত্যমকে ফাঁসানোর জন্য সবটা ছিল তার অভিনয়। সেনাপতি সব শুনে আকাশ থেকে পড়লেন, বললেন, আমি কি করতে যাচ্ছিলাম? অপরাধ বোধে কাঁপতে লাগলেন। চন্দ্রপ্রভাও বুঝল সে এবার ধরা পড়েছে। লজ্জায় ভয়ে উন্মত্ত হয়ে সে নিজেই নিজের প্রাণ নিল। সেনাপতি বললেন, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি অবশ্যই করব। তিনি ঘোষণা করলেন, আজ থেকে সত্যম হলো আমার প্রধান সহায়ক। সত্যম প্রণাম করলেন সেনাপতিকে আর তার সেই গুরুদেবকে, যিনি তাকে সেই 4টি শিক্ষা দিয়েছিলেন। সত্যম এখন জানে কেবল বুদ্ধি নয়, চরিত্রই হল সাফল্যের মূল। কিন্তু এত বড় পদে বসেও সত্যমের মনে ছিল এক প্রশ্ন, কেন সেদিন সর্বত্যাগী সাধু বাবা তার থেকে স্বর্ণমুদ্রা নিলেন? তিনি একদিন সেই আশ্রমে গিয়ে
প্রণাম করে সাধুজিকে সে কথা জিজ্ঞাসা করতে সাধুজি হেসে বললেন, বিনামূল্যে প্রাপ্ত জ্ঞান মানুষ দ্রুত ভুলে যায়। মূল্য দিয়ে শুধু জ্ঞান নয়, যে কোনো প্রাপ্ত জিনিস মানুষ আঁকড়ে ধরে, সেই প্রাপ্ত জিনিসের কদর করে। তোমার দেওয়া মুদ্রা আমি খরচ করিনি, ফেরত নিয়ে যাও, দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও। সত্যম মাথা নিচু করে বললেন, আজ বুঝলাম, মূল্য শুধু টাকার হয় না, দায়িত্বেরও হয়। বন্ধুরা, এই 4টি কথা আপনার জীবনের সঙ্গে জড়িয়ে নিন আর সিদ্ধান্ত নিন। 1. আপনি যেখানেই থাকুন না কেন অযথা বসে থাকবেন না। যে কাজ পাবেন সেটাই শুরু করে দিন। ছোট কাজ বড় কাজ বলে কিছু নেই। সততা রেখে কাজ শুরু করলে বড় সুযোগ নিজেই দরজায় এসে দাঁড়ায়। 2. অন্যের প্রাপ্য ছোবেন না। ছলনা, চুরি, প্রতারণা এগুলো কয়েকদিন সুবিধা দেয়, তারপর জীবনটাকে নরক করে দেয়। আপনার চরিত্রই আপনার দীর্ঘমেয়াদী লাভ। 3. গোপন কথা গোপনই রাখুন। কারো ব্যক্তিগত সম্মান আপনার হাতে এলে তাকে রক্ষা করা আপনার কর্তব্য। আজকালকার যুগে বিশ্বাস হারানো সবচেয়ে দামি ক্ষতি। 4. প্রয়োজনে 2 মিনিট বসার শক্তি রাখুন। তাড়াহুড়োতে করা কাজ প্রায়ই ভুল করায়। একটু থামলেই মনের ভিতরের আওয়াজ শোনা যায়, তখন সহজে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় আর অনেক বিপদ পাশ কাটিয়ে ফেলা যায়। এবারে আপনি হয়তো ভাবছেন, এগুলো তো সহজ কথা, কিন্তু সত্যি কথা হলো এই সহজ কথাগুলোই কাজের সময় সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। আজই পরীক্ষা করে দেখুন। অফিসে কেউ অনৈতিক শর্টকাট দিলে আপনি না বলুন, দেখবেন প্রথমে হয়তো অস্বস্তি লাগবে, কিন্তু পরে সম্মান পাবেন। পরিবারে কেউ আপনাকে গোপনে কোনো দুঃখের কথা বললে কাউকে বলবেন না, দেখবেন আপনি তার নিরাপদ আশ্রয় হয়ে উঠবেন। রাস্তায় কোনো বৃদ্ধ আপনাকে থামিয়ে 2 মিনিট কথা বলতে চাইলে মেজাজ হারাবেন না, শুনে নিন। হয়তো সেই 2 মিনিট আপনাকে কোনো ভুল সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনবে। আর কর্মহীন দিন এলে নিজে থেকে কাজ খুঁজে নিন। মানসিক শক্তি বাড়বে, নেটওয়ার্ক তৈরি হবে, সুযোগ তৈরি হবে। আপনি যদি কখনো মনে করেন আমার ভাগ্যই খারাপ, তাহলে সত্যমকে মনে করুন। তার ভাগ্যে কি এত উন্নতি লেখা ছিল? হয়তো ছিল না, কিন্তু 4টি শিক্ষার অনুশীলন তার ভাগ্যটাই বদলে দিল। ভাগ্য তখনই বদলায় যখন চরিত্র বদলায়। চরিত্র তখনই বদলায় যখন অভ্যাস বদলায়। আর অভ্যাস বদলায় যখন আপনি আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজের কাছে 4টি প্রতিশ্রুতি দেন। আমি কাজে ফাঁকি দেব না, আমি অন্যের প্রাপ্য ছোব না, আমি গোপন কথা রক্ষা করব, আমি তাড়াহুড়ো না করে 2 মিনিট থামব। আপনার জীবনের যে জায়গায় আগুন লেগে আছে, ঈর্ষা, প্রতারণা, অবিশ্বাস বা অস্থিরতার আগুন, সেটা নেভানোর জল এই 4টি। আপনি আজই ছোট করে এর প্রয়োগ শুরু করুন। খেয়াল করবেন, কাল থেকেই পার্থক্য চোখে পড়বে। আপনার সম্মান বাড়বে, মানুষের আস্থা ফিরবে, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেকেই সম্মান দিতে শিখবেন। তখন বিপদ এলে আপনি পালাবেন না, দাঁড়িয়ে বলবেন, আমি সততার সঙ্গে, ধৈর্যের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে সিদ্ধান্ত নেব। ঠিক এই শক্তিটাই সত্যমকে বাঁচিয়েছিল আর অনঙ্গপালকে নিজের ষড়যন্ত্রের শাস্তি দিয়েছিল। এবারে এখন আরেকটা প্রশ্ন আপনার মনে জাগতেই পারে, সাধু কেন সত্যমের থেকে মূল্য নিলেন? কারণ মানুষ সেই জিনিসের মূল্য দেয় যা সে অর্থ বা শ্রম দিয়ে নেয়। এখন আপনি নিজের জীবনে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন। আজকে আমি কি কাজ শুরু করলাম যেটা আমি এতদিন ফেলে রেখেছিলাম? আজ আমি কারো প্রাপ্য থেকে কিছু নিয়ে নিলাম কি? আজ আমি কারো গোপন কথা নিজের ভিতরে রক্ষা করলাম কি?
আজ কোনো কাজ কি তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নিলাম, নাকি সিদ্ধান্ত নেওয়ার আগে 2 মিনিট অপেক্ষা করলাম? প্রতিদিন রাতে ঘুমাবার আগে এই 4টে প্রশ্ন নিজেকে করুন। যদি এর উত্তর হ্যাঁ হয়, তবে আপনি আপনার ভিতরের রাজাকে জাগিয়ে তুলেছেন, যার ফলে বাইরে আপনার জন্য রাজসিংহাসন থাক বা না থাক, আপনার নিজের মনের ভিতরের রাজত্ব আপনার হাতেই থাকবে। তবে ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়লে কখনোই নিজেকে দুশ্চিন্তার আগুনে পুড়িয়ে লাভ নেই, বরং সেই বিপদ থেকে বাঁচার উপায় ঠান্ডা মাথায় চিন্তা করে খুঁজুন। আর আজ যে সিদ্ধান্ত নেবেন, কাল তার ফল হয়তো দেখতে নাও পারেন, কিন্তু পরশু বা তার পরের সপ্তাহে বা তার পরের মাসে ফল অবশ্যই আসবে। কারণ চরিত্রের বীজ বপন করলে ভাগ্যের ফসল ফলতে দেরিতে হলেও ধরে। বন্ধুরা, আজকের গল্প শুধু গল্প নয়, এ এক জীবন গড়ার রূপরেখা, একটা রুট ম্যাপ। সোজা রাস্তার 4টি মোড়, কাজ, সততা, গোপনীয়তা আর 2 মিনিটের জন্য নিজের মনের কথা শোনা। এই 4টি মোড় ঠিকভাবে নিলে আপনি যে পথেই হাঁটবেন না কেন, শেষমেশ আলোয় পৌঁছানো নিশ্চিত। যদি মনে হয় এই কথাগুলো আপনার উপকারে আসবে, তাহলে আমাকে একটু সাপোর্ট করতে আমার চ্যানেল কৃষ্ণ প্রেরণাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। আপনার মঙ্গল হোক। জয় শ্রীকৃষ্ণ।